তো আমরা আজকের যে আমাদের ক্লাস সেটা আমাদের সেকেন্ড ক্লাস পিওয়াইকিউ এর উপর। আমরা আগের ক্লাসেও আলোচনা করেছিলাম। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সেন্ট্রাল টেট এক্সাম মানেই বিরাট জটিল একটা বিষয়, আয়ত্তের বাইরের একটা বিষয়। যেহেতু ইংলিশ ভার্সনে পরীক্ষা হবে, অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা হবে, সুতরাং এটা আমাদের আয়ত্তের মধ্যে থাকবে না, আমরা সহজে বুঝতে পারবো না, করতে পারবো না, তার জন্য এই পরীক্ষাটা দেবো না। এর একটা মনের ভেতর অজান্তে অটোমেটিক একটা ভয় আমাদের তৈরি হয়ে গেছে, যার জন্য আমি বললাম যে তোমরা বেশ কয়েকটা ক্লাস অ্যাটেন্ড করো, করার পর যদি তোমাদের মনে হয় যে না সত্যি সিটের বিরাট জটিল ভয়ঙ্কর ব্যাপার, রকেট সায়েন্সের থেকেও জটিল ব্যাপার, আমাদের মাথায় ঢুকবে না, হবে না আমাদের দ্বারা, তাহলে সেটা আলাদা বিষয়। আর যদি মনে হয় না আমি একটু একটু পাচ্ছি, দু চারটা শব্দ চিনতে শিখে গেছি, এই কনসেপ্টগুলো দিয়ে তো পারা যাচ্ছে, ফোনে গুগল রয়েছে, হাতে যে ফোন তাতে গুগলে সার্চ করলেই সিটেট প্রিভিয়াস ইয়ার, সিটেটের যদি একটু ওয়েবসাইটে যাওয়া যায় বা গুগলে সার্চ করলেও সিটেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে কোনো এক্সামের যে কোনো পেপারের বের করে পেডাগজি প্রশ্নগুলো একটু পড়ার পর যদি দেখি যে একটা ক্লাস বা আজকে সেকেন্ড ক্লাস করার পরে যে পেডাগজির প্রচুর প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে কিছু প্রশ্ন তো বেশ চিনতে পারছি, করা যাচ্ছে, একটা ধারণা জন্মেছে, সেটা যদি নিজেরা আজকে আবার ট্রাই করো, দিয়ে যদি মনে হয় না পারবো, দুটো ক্লাস করেই খানিকটা আইডিয়া পেয়েছি, কিছু প্রশ্ন এখনই করতে পারছি, তাহলে রেগুলার 3 মাস ক্লাস করলে আশা করি পেরে যাবো। যদি মনের মধ্যে ইচ্ছাটা জাগে তবেই গিয়ে তোমরা জয়েন করবে, কারণ আলটিমেট পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে। আমি তো গায়ের জোরে কাউকে বলতে পারি না যে পরীক্ষা দিতেই হবে। আমি যেটুকু করতে পারি মোটিভেট করতে পারি অ্যাজ এ টিচার, অ্যাজ এ গাইড। আলটিমেটলি ডিসিশন তোমাদেরকে নিতে হবে, পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, প্রিপারেশন তোমাদেরকে নিতে হবে। তবে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, সিটেট নিয়ে হয়তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদিও ইংলিশ ভার্সনের প্রশ্ন হয়, তবুও কিন্তু আমাদের ইংলিশ পড়তে হয় না, ল্যাঙ্গুয়েজের সাথে এর কোনো সম্পর্কই নেই। কিছু শব্দ, কিছু ধারণা, কিছু কনসেপ্ট, কিছু টার্ম আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে পুরো প্রশ্নের মানে অহেতুক জানার প্রয়োজন নেই, এমনকি পুরো প্রশ্নটা আমাদের পড়তেও হয় না। সেই জায়গা থেকে এটা কিন্তু পরীক্ষা দেওয়াটা অতি সহজ, এবং বহু ছেলে মেয়ে যারা ফার্স্ট অ্যাটেম্পটেই কিন্তু সিটেট কোয়ালিফাই করেছে, এই উদাহরণ প্রচুর রয়েছে। তো যাই হোক, আমরা আগের দিন আলোচনা করছিলাম, প্রথম 10টা প্রশ্ন আমরা আগের দিন আলোচনা করেছিলাম আমাদের ক্লাসে, এবং শুধু আলোচনা নয়, সে সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন সেগুলো আমরা আলোচনা করেছি, এগুলো অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। আমরা আজকে যেটা করব, 11 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। ওই 10টা প্রশ্নের যে ধারণা সেটা কাজে লাগিয়ে আমরা 11 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। Nowadays টিচিং ইজ বিকামিং মোর অ্যান্ড মোর। যখনই আমাদের দুটো কনসেপ্ট মনে রাখতে হবে এই জায়গা থেকে, আমি বারবার বলেছি, আগের দিনও বলেছি, আজও বলছি, একটা কনসেপ্ট হচ্ছে ওল্ড আর একটা কনসেপ্ট হচ্ছে নিউ, দুটি মূল কথা। এই দুটো জিনিসকে আমাদেরকে মনে রাখতে হবে। যা কিছু ওল্ড সেটা হচ্ছে টিচার সেন্ট্রিক, যা কিছু নিউ সেটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক। যা কিছু ওল্ড সেটা হচ্ছে রিজিড, বোঝার সুবিধাটা আমাদের এইভাবে মনে রাখতে হবে। আর যা কিছু নিউ তার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি রয়েছে, নমনীয়তা রয়েছে, যেটা ডাইনামিক বলতে পারি আমরা। ডাইনামিক আর ফ্লেক্সিবল একই কনসেপ্ট। যখন টিচার সেন্ট্রিক হবে সেই জায়গাতে একটা ফিয়ারফুল অ্যাটমসফিয়ার থাকবে, ভয়ঙ্কর ব্যাপার থাকবে। নিউ কনসেপ্টে আনন্দের কথা বলা হচ্ছে, জয়ফুল লার্নিং এর কথা বলা হচ্ছে। ওল্ড কনসেপ্টে অথরিটির কথা বলা হয়েছিল, এখানে অথরিটির ধারণা ছিল, এখানে ডেমোক্রেসির ধারণা আছে। ঠিক আছে, তার মানে যত পুরোনো দিনে যাব আমরা, তত আমরা কনসেপ্টগুলো পাবো টিচার সেন্ট্রিক। আর যা কিছু টিচার সেন্ট্রিক সেটা পেডাগজি বলছে, সেটাই হচ্ছে নেগেটিভ কনসেপ্ট। যা কিছু নিউ পেডাগজি বলছে সেটাই পজিটিভ কনসেপ্ট, কারণ চাইল্ড সেন্ট্রিক।
তার মানে পজিটিভ গুলো হবে সঠিক উত্তর, নেগেটিভ গুলো হবে রং উত্তর। এই তো সোজা কথা। এবার প্রশ্নটা দেখো, নাওএডেজ মানে রিসেন্ট ট্রেন্ডের কথা বলা হচ্ছে, নিউ কনসেপ্ট নাওএডেজ টিচিং ইজ বিকামিং মোর এন্ড মোর। খুব সহজেই উত্তর দেওয়া যাবে, চেষ্টা করো চ্যাট বক্সটাকে বেশি করে ইউজ করার, যেখানে কনফিউশন হবে সেখানে শুধুমাত্র মাইক অন করবে, এ বি সি ডি যেটা সঠিক উত্তর হবে সেটা চটপট চ্যাট বক্সে জানিয়ে দেবে। 11 তাহলে কোনটা হবে? পিয়ালি, সম্প্রীতি, অনন্যা, পপি, প্রগতি, আয়ুষ্মান, তাপস, ডাব্লিউ কোথা থেকে পেলে ভাই? সহেলি, প্রত্যেকেই বলছে এ, প্রত্যেকেই বলছে এ। মহিমা, হুম, হ্যাঁ তাপসও বলছে এ, ঠিক। তাহলে দেখো অটোমেটিক, আমি তো বলেছি যা কিছু নিউ, আমার প্রচুর থিওরি জানার কোনো দরকার নেই। যখনই রিসেন্টের কথা বলবে, মডার্ন টাইমের কথা বলবে, নাওএডেজ এর কথা বলবে, মানে নতুন যা কিছু নতুন, সেটা হবে চাইল্ড সেন্ট্রিক মানে লার্নার সেন্ট্রিক। চাইল্ড, লার্নার, স্টুডেন্ট একই কথা। ইনস্ট্রাক্টর, এটা তো পুরনো ধারণা। হুম, এবার ওই লার্নার সেন্ট্রিক অ্যাপ্রোচ এর মধ্যে একটা কথা আছে গ্রুপ সেন্ট্রিক, কিন্তু গ্রুপ সেন্ট্রিক বলে কিছু কথা নেই, ওটা হচ্ছে গ্রুপ বেসড বা অ্যাক্টিভিটি বেসড, যেটা স্মল গ্রুপ লার্নিং এর কথা বলা আছে। কোনো কনফিউশন নেই, অতি সহজে হয়ে গেল। তানিয়া বলেছো, মন্দিরা বলেছো এ, বেশ, প্রত্যেকে এ বলেছো, দেখো কোনো কনফিউশন নেই, কত সোজা মনে হচ্ছে। কারণ একটা বেসিক কনসেপ্ট, ওল্ড মানে নেগেটিভ কনসেপ্ট, সেটা টিচার সেন্ট্রিক, নিউ মানে সেটা চাইল্ড সেন্ট্রিক, সেটা পজিটিভ কনসেপ্ট। এটা দিয়ে ম্যাক্সিমাম প্রশ্ন সলভ করে দিয়ে যাবে শুধু এই ছকটা দিয়ে। এর পরের প্রশ্নটা দেখো, একই প্রশ্ন। অ্যাট অথরিটেরিয়ান লেভেল, অথরিটেরিয়ান, অথরিটি আমি অলরেডি বলে দিয়েছি, অথরিটি কোথায় থাকে। এই ছকটা যদি মনে রাখতে পারো তাহলে তো ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর করে দিতে পারো। অথরিটি কোথায় আছে? লক্ষ্য করো, কোথায় অথরিটি আছে? কর্তৃত্ব। যে জিনিসের মধ্যে ভয়, ভীতি, কঠোর শাসন, কঠোর নিয়ন্ত্রণ, রিজিডিটি থাকবে, সেটাই অথরিটি, কর্তৃপক্ষ, কর্তৃত্ব। তাহলে কর্তৃত্বের ধারণা মানে কিসের ধারণা হবে? সেটা ওল্ড কনসেপ্ট, সেটাই টিচার সেন্ট্রিক কনসেপ্ট, কোনো কনফিউশন নেই। এত প্রশ্ন পড়ারই দরকার নেই, আমার এত অপশন পড়ারই দরকার নেই। অথরিটির কথা বলেছে, অথরিটি পেডাগজিতে একটা নেগেটিভ শব্দ, পেডাগজিতে অথরিটি একটা নেগেটিভ শব্দ, কারণ এটা টিচার সেন্ট্রিক কনসেপ্ট বহন করে। অথরিটি মানে যার মধ্যে রিজিডিটি রয়েছে, যেখানে অর্ডার করা হয়, যেখানে একটা ফিয়ারফুল অ্যাটমসফিয়ার, স্টুডেন্ট বাধ্য হয়, মানতে বাধ্য হয়। এক্ষেত্রে শৃঙ্খলাটা কি? স্ট্রিক্ট ডিসিপ্লিন, স্ট্রিক্ট, এই যে শব্দটা, এখানে আরেকটা শব্দ যোগ করে রাখো, স্ট্রিক্ট, STRICT, স্ট্রিক্ট, এই ডিসিপ্লিনটা স্ট্রিক্ট। কিন্তু পজিটিভে কি? ডিসিপ্লিনটা হচ্ছে ওপেন, ওপেন ডিসিপ্লিন। কিন্তু টিচার সেন্ট্রিকে বলা আছে স্ট্রিক্ট ডিসিপ্লিন, রিজিড ডিসিপ্লিন। শাসনের ব্যাপার রয়েছে, নিয়ন্ত্রণের ব্যাপার রয়েছে, ভয়ের ব্যাপার রয়েছে। তাহলে যেখানেই কর্তৃত্বের কথা পাবো সেটা টিচার সেন্ট্রিক বা ওল্ড কনসেপ্ট। সোজা জিনিস, সোজা করে হলো। পর একটা বড় প্রশ্ন দেয়া আছে, আগের দিনও কিন্তু এরকম একটা আমরা প্রশ্ন করেছিলাম, কার অপশন গুলো কিন্তু আলাদা ছিল। আমি একটা বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের গল্প বলেছিলাম, মনে থাকবে তোমাদের, গল্পগুলো মনে রাখতে হবে। কিন্তু আজকে অপশন গুলো অন্যরকম দিয়ে দিয়েছে। হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ক্যান হেল্প এ টিচার ইনকালকেট, অলরেডি এই শব্দটার সাথে আমরা পরিচিত, ইনসার্টেড, কি করবেন? সোশ্যাল অ্যান্ড মোরাল ভ্যালুজ অ্যামং দ্য স্টুডেন্টস। ছাত্রছাত্রীর মধ্যে সোশ্যাল এবং মোরাল, সামাজিক এবং নৈতিক মূল্যবোধের ধারণা শিক্ষক মহাশয় সঞ্চার করতে চাইছেন, চেষ্টা করছেন। সেটা করতে গিয়ে তিনি কোন অ্যাক্টিভিটির সাহায্য নেবেন? আগের দিন আমরা একটা অপশন পেয়েছিলাম যে তিনি নিজেই প্র্যাকটিস করবেন, যেটা করতে গিয়ে আমি স্বামী বিবেকানন্দের গল্প বলেছিলাম, গুড় খাওয়ার গল্পটা বলেছিলাম, যে টিচার যদি নিজে প্র্যাকটিস করে, স্টুডেন্টদের কাছে টিচারকে বলা হয় রোল মডেল। স্টুডেন্টরা টিচারকে অনুকরণ করে, অনুসরণ করে, তাকে নকল করার চেষ্টা করে। তাহলে সেই অনুকরণ অনুসরণ করতে গিয়েও কিন্তু তারা ভালোটা শিখবে। তাহলে যে শিক্ষক মহাশয় নিজে চর্চা করবেন নৈতিক মূল্যবোধের ধারণা, সামাজিকতার ধারণা, সময়ানুবর্তিতার ধারণা, টিচারদের দেখে স্টুডেন্টরা ফলো করতে শিখে যাবে। কিন্তু আজকে সেই অপশনগুলো নেই। আমি বলেছি না, পেডাগজি কোনোদিন মুখস্থ করার জিনিস নয়, কারণ পরীক্ষায় অপশন পাল্টে দেবে, প্রশ্নটা চিনতে পারবে, একই কনসেপ্টের প্রশ্ন আসবে কিন্তু অপশন আলাদা, অপশন কিন্তু মিলবে না, বারবার বলছি। সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে আজকের অপশনগুলো নিরিখে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ডেলিভারিং লেকচার, আমি তো আগেই বলেছি লেকচার মানে হচ্ছে টিচার সেন্ট্রিক, কারণ লেকচার কি? ওয়ান ওয়ে,
লেকচার হচ্ছে ওয়ান ওয়ে, বর্তমানে আমরা কোনটাকে গুরুত্ব দিই? বোথ ওয়ে। আমাদের তো 3 ধরনের ইন্টারাকশন আছে, আমরা জানি, যারা পুরনো স্টুডেন্ট প্রত্যেকেই জানি যে আমাদের ক্লাসে বর্তমানে 3 ধরনের ইন্টারাকশনের কথা বলা আছে। বলো তো তীর্থা, কি কি 3টে? স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? বললাম লেটেস্ট যে ক্লাসরুম, আধুনিক যে শ্রেণীকক্ষ, সেখানে 3 ধরনের ইন্টারাকশন আছে। দেয়ার আর 3 টাইপস অফ ইন্টারাকশনস ইন মডার্ন ক্লাসরুম। তারা কারা? কোন কোন ইন্টারাকশন? স্টুডেন্ট স্টুডেন্ট টিচার, টিচার স্টুডেন্ট, স্টুডেন্ট স্টুডেন্ট। ভেরি গুড। অতীতে যেটা ছিল সেটা ছিল টিচার স্টুডেন্ট, পরবর্তীকালে 2 নম্বরে যেটা হলো সেটা হচ্ছে স্টুডেন্ট টিচার, এবং তারও পরবর্তীকালে যেটা আরো লেটেস্ট ধারণা, সেখানে বলা হলো স্টুডেন্ট স্টুডেন্ট, তাই না? এটা হচ্ছে পিওরলি টিচার সেন্ট্রিক, পিওরলি টিচার সেন্ট্রিক। কারণ টিচার স্টুডেন্ট যখন বলছি, দ্যাট মিনস টিচার ইজ দ্য পারসন হু ক্যান স্পিক ইন দ্য ক্লাসরুম। টিচার একমাত্র পারসন যে ক্লাসে কথা বলতে পারে, এখানে টিচারই একমাত্র স্পিকার। এই টিচারই কিন্তু একমাত্র স্পিকার। আর স্টুডেন্টের কাজ কি? শোনা, লিসেনার। এটা হচ্ছে পিওরলি টিচার সেন্ট্রিক। পরবর্তীকালে যখন বলা হলো স্টুডেন্ট টিচার, মানে খানিকটা ডেভেলপ করলো, টিচারের রোলটা খানিকটা মিনিমাইজ হলো, স্টুডেন্টের রোলটা খানিকটা ডেভেলপ করলো। এটা হচ্ছে মিক্সড। এক্ষেত্রে স্টুডেন্ট কি হয়ে গেল? স্পিকার, এসপি লিখলাম। আর টিচার কি হয়ে গেল? লিসেনার, এলএস করে দিলাম। এবং স্টুডেন্ট স্টুডেন্ট মানে স্টুডেন্টই দুটো রোল প্লে করবে, কখনো স্পিকার হবে, কখনো লিসেনার হবে। এই জিনিসটার মধ্যে আমরা খানিকটা টিচার সেন্ট্রিক, খানিকটা চাইল্ড সেন্ট্রিক কনসেপ্ট পাবো। আর এই জিনিসটা পিওরলি চাইল্ড সেন্ট্রিক কনসেপ্ট। বর্তমানে এটার উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। স্মল গ্রুপ যে কথা যেখানে বলা হয়, অ্যাক্টিভিটি বেসড লার্নিং এর কথা যেখানে বলা হয়, গ্রুপ বেসড অ্যাক্টিভিটির কথা যেখানে বলা হয়, সেখানে এই পিয়ার গ্রুপ লার্নিংটাকে বর্তমানে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। পিয়ার গ্রুপ লার্নিং বা একই শব্দ, পিয়ার গ্রুপ টিউটরিং, একই কথা। এবার এই যে লেকচারের কথা বললাম, এই লেকচারটা যে ওয়ান ওয়ে, এটা হচ্ছে লেকচার। এই লেকচার মানে কোনটা বলছি বলো তুমি? এটাকে লেকচার বলছে। এটা তো টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ। লেকচারটা টিচার সেন্ট্রিক। লেকচার মানে রেডিও লেকচার দিতে পারে, টেলিভিশন লেকচার দিতে পারে, যেটা ওয়ান ওয়ে, যেটা স্টুডেন্ট কথা বলতে পারবে না, স্টুডেন্ট শুধুমাত্র শুনতে পারবে। তাহলে সেটা আমাদের কি পেডাগজির ক্ষেত্রে নেগেটিভ কনসেপ্ট। লেকচার মেথড কিন্তু বর্তমানে চলে না, এটা নেগেটিভ জিনিস। শোয়িং টিভি প্রোগ্রামস, কোথায় তুমি ক্লাসে টিভি পাবে? আবার টিভির যে প্রোগ্রাম দেখাবে সেটাও তো দেখো সে ওয়ান ওয়েই তো, এটাও তো সে ওয়ান ওয়ে। কারণ রেডিও টিভি এগুলো তো ওয়ান ওয়ে, তো বোথ ওয়ে তো নয়। তুমি তো কথা বললে রেডিও তো শুনবে না তোমার কথা, টিভিতে শুনবে না তোমার কথা। 1 নম্বর। দ্বিতীয় কথা, ক্লাসে টিভি দেখানো সম্ভব নেই। কি বলছে? অবজার্ভিং রিলিজিয়াস ফেস্টিভ্যালস, বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠানগুলো রয়েছে। দেখো, শিক্ষার ক্ষেত্রে না ধর্মকে কিন্তু গুরুত্ব এখন দেয়া হয় না, মনে রাখবেন। শিক্ষার ক্ষেত্রে ধর্মটাকে আলাদা করে বর্তমানে কিন্তু গুরুত্ব দেয়া হয় না। যে যার নিজের ধর্মে থাকো, কিন্তু শিক্ষাক্ষেত্রে ধর্মটাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। তার থেকে আমরা অনেক বেটার কিন্তু অনেকগুলো ওয়েটেজ ভ্যালু, ভালো শব্দ পেয়ে গেছি। যেমন অ্যাক্টিভ। দেখো, প্রথম ক্লাসে বলেছিলাম, ক্লাস 1-এ ডে 1-এ বলেছিলাম কিছু কিওয়ার্ড আইডেন্টিফাই করতে তোমাদের। তার মধ্যে একটা অন্যতম শব্দ হচ্ছে অ্যাক্টিভ। একটা ভালো শব্দ রয়েছে, দেখো, কো কারিকুলার। কো কারিকুলার, যারা অলরেডি আপারে ক্লাস করছে, তোমাদের একটা ক্লাস করিয়েছিলাম ইভ্যালুয়েশনের উপর, সেখানে আমি বলেছিলাম, দেখো, স্কলাস্টিক, কো স্কলাস্টিক, কারিকুলার, কো কারিকুলার, সামেটিভ ফরমেটিভ ইভ্যালুয়েশন করতে গিয়ে ক্লাসটা আগে জাস্ট আগের দিনই করালাম। কো কারিকুলার। তার সাথে আবার একটা শব্দ পাচ্ছি, অ্যাক্টিভিটি, মানে একটা সেন্টেন্সে একাধিক কিওয়ার্ড, একাধিক ওয়েটেজ ভ্যালু। অটোমেটিক এটাই অ্যান্সার হবে, কোনো কনফিউশন নেই। আমি যদি পুরো শব্দটার মানে বুঝতেও না পারি, পুরো সেন্টেন্সটা মানে বুঝতেও না পারি, এটুকু তো বুঝতে পারছি যে কিছু ভালো কথা বলছে। সোশ্যাল একটা খুব দামি শব্দ, মোরাল একটা ভালো শব্দ, ভ্যালুজ একটা ভালো শব্দ, এগুলো তো আমি চিনতে পারছি। ইনকালকেট শব্দের মানে হয়তো আমি জানি না, দরকার নেওয়া জানা। কিন্তু
নিচের কোন অ্যাক্টিভিটিস গুলো ব্যবহার করব, এটা একটা পজিটিভ টার্ম। অ্যাক্টিভিটিস আমি আগেই বলেছি পজিটিভ টার্ম, অ্যাক্টিভ, অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভলি, যাই থাকুক না কেন অ্যাক্টিভ মানেই সেটা সক্রিয়, সক্রিয় মানেই সেটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক। তাহলে এই যে লিস্টটা করলাম, তাহলে এইদিকে আমরা বলতে পারি অ্যাক্টিভ, নিউ কনসেপ্ট যেটা সেখানে অ্যাক্টিভ কথাটা বেশি জোর দেওয়া হয়েছে। আর যেখানে টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ ছিল সেখানে স্টুডেন্ট কি ছিল, প্যাসিভ। তাহলে দেখো সুন্দরভাবে আমরা বলতেই পারি 12 দাগেরটা সি হবে, কোনো কনফিউশন নেই, একদম সিওর শর্ট। পেডাগজিতে আমি বারবার বলছি, পেডাগজিতে কোনো কনফিউশনে হবে না, পেডাগজির উত্তর তুমি সিওরলি করে দিয়ে আসতে পারবে এবং নিজে পরীক্ষার হলে বসে বুঝতে পারবে হ্যাঁ আমি সঠিক উত্তর করেছি। একটা আনসিন প্যাসেজ করতে গিয়ে তোমার কনফিউশন থাকতে পারে, একটা অঙ্ক সমাধান করতে গিয়ে তোমার মনে হতে পারে ভুল হলো কিনা, কিন্তু পেডাগজিতে কোনো কনফিউশন হবে না। আরেকটা ভালো উপায় শিখিয়ে দিচ্ছি, প্রথমে কিছু জিনিস বাদ দিয়ে দেবে, অ্যাটলিস্ট দুটো অপশনকে বাদ দিয়ে দেবে। যে কোনো এমসিকিউ সলভ করার নিয়ম হচ্ছে সহজ নিয়ম, ফার্স্ট চয়েসে তোমাকে যে কোনো দুটোকে এলিমিনেট করে দিতে হবে। যেমন লেকচার আর রিলিজিয়াস, এই দুটো শব্দ দেখে আমি ফার্স্ট চয়েসে এলিমিনেট করে দেবো। পড়ে রইলো দুটো, দুটোকে নিয়ে ঘাটবো, বি আর সি। বি টিভি দেখাতে বলেছে, সি বলেছে বিভিন্ন অ্যাক্টিভিটির কথা, কো কারিকুলার অ্যাক্টিভিটির কথা, অটোমেটিক ওয়েটেজ ভ্যালু বেশি আমি করে দিলাম। চারটা অপশনকে নিয়ে বারবার পড়তে যাবে না, তাহলে কনফিউশন হবে। প্রথম দিয়েতেই দুটোকে বাদ দিয়ে দেবে, পরের দুটোকে আরেকবার দেখবে, তাহলে সহজে আইডেন্টিফাই করতে পারো কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো। মামনি বলো। স্যার বলছি 11 কোশ্চেনটা স্যার আরেকবার ওই ছকটা আবার বলে দিন, মানে যে নেগেটিভ পজিটিভটা 11, হ্যাঁ এই ছকটা ওল্ড আর নিউ। বললাম যে আমাদের দুটো ধারণা, একটা হচ্ছে ওল্ড আর একটা হচ্ছে নিউ। যা কিছু পুরনো সেটা হচ্ছে টিচার সেন্ট্রিক। আমরা যখন পড়াশোনা করেছি তখন শিক্ষা ব্যবস্থাটা ছিল টিচার সেন্ট্রিক, শিক্ষক মহাশয় ক্লাসে যেটা বলবেন সেটাই সঠিক, ভুল ঠিকের বিচার করা যাবে না, ভয়ের পরিবেশ, শাসন বারণ, বিরাট কড়াকড়ি, কর্তৃত্বমূলক আচরণ, লাঠি দিয়ে ভয় পাতেন, শাস্তি দিতেন, মারধর করতেন, ভয়ের পরিবেশ। তার মধ্যে একটা রিজিডিটি, স্ট্রিক্টনেস ছিল, অথরিটি, কর্তৃত্ব ছিল। এই যে টার্মগুলো মনে রাখতে হবে। ওল্ড মানেই টিচার সেন্ট্রিক, ওল্ড মানেই রিজিড, ওল্ড মানেই ফিয়ারফুল অ্যাটমসফিয়ার, ভয়ের পরিবেশ, ওল্ড মানেই টিচারের কর্তৃত্ব চলবে, অথরিটি চলবে। অল্টারনেট কি, বর্তমানে কনসেপ্ট অফ ফ্লেক্সিবল চলে এসেছে, বা ডাইনামিক। ফ্লেক্সিবল, ডাইনামিক এগুলো হচ্ছে পরিবর্তনশীল। ফ্লেক্সিবল, ডাইনামিক মানে হচ্ছে পরিবর্তনশীল, নমনীয়তার ধারণা। আগে ছিল ভয়ের পরিবেশ, বর্তমানে বলা হচ্ছে জয়ফুল লার্নিং, আনন্দদায়ক শিক্ষণ দিতে হবে। ক্লাসটা যেন বোরিং না হয়, ক্লাসে যেন শিক্ষার্থীর ভয় না লাগে, ক্লাসটা যেন শিক্ষার্থীর বিরক্তি না লাগে, ক্লাসটা এমন ভাবে সাজাতে হবে যেন সেটা আকর্ষণীয় হয়। জয়ফুল লার্নিং এর কথা বর্তমানে বলা হয়। বার্ডেন ফ্রি এডুকেশন সিস্টেম, বার্ডেন ফ্রি লার্নিং সিস্টেম, এই কথাগুলো চলে এসেছে। জয়ফুল লার্নিং, ইন্টারেস্টিং লার্নিং। আগে ছিল অথরিটি, কর্তৃত্বের ধারণা, এখন ডেমোক্রেসি। কেন ডেমোক্রেসি? স্টুডেন্ট কথা বলতে পারে, এই যে এখানে দেখালাম ছকটাতে, স্টুডেন্ট কথা বলছে, 2 নম্বরে স্টুডেন্ট কথা বলছে, 3 নম্বরে স্টুডেন্ট কথা বলছে, কারণ ডেমোক্রেসি। 3 নম্বরটা পিওরলি ডেমোক্রেসি, পিওরলি টিচার সেন্ট্রিক থেকে চলে এসে একদম চাইল্ড সেন্ট্রিক হয়ে গেছে। স্টুডেন্টরা নিজেদের মধ্যে কথা বলতে পারছে, স্টুডেন্ট টিচারের সাথে কথা বলতে পারছে। ডেমোক্রেসিতে কি হয়, আমরা কথা বলতে পারি, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি, তাহলে ক্লাসরুমটাও ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার পাচ্ছি। আগে ছিল অথরিটি। লেকচার, লেকচার মানে যে বললাম ওয়ান ওয়ে, টিচার বলবেন স্টুডেন্ট শুনবে কিন্তু পাল্টা প্রশ্ন করতে পারবে না। আগে ছিল লেকচার মেথড ওয়ান ওয়ে। যা কিছু ওল্ড সেটা ছিল ওয়ান ওয়ে, ওল্ড মানে ওয়ান ওয়ে, এইভাবে নোট করতে হবে খাতায় আমাদের। আর যে একটা নিউ কনসেপ্ট সেটা কি, বোথ ওয়ে। ওয়ান ওয়েটাকে আমরা বলি কমিউনিকেশন, ওয়ান ওয়ে কমিউনিকেশন, কিন্তু সেটা যখন বোথ ওয়ে হয়ে যাবে টার্মটা পাল্টে হয়ে যায় ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশনের বাংলা শব্দ মিথস্ক্রিয়া। যখন ওয়ান ওয়ে হয় ওয়ান ওয়ে কমিউনিকেশন, when it is both way communication then the term is interaction, right? Interaction, clear? হ্যাঁ স্যার। চলো চলে এসো 14 নম্বর। 14 নম্বর প্রশ্নে চলে এসো। who has the least chance, ভালো করে প্রশ্নটা পড়বে, দিয়ে আমাকে বলবে পজিটিভ প্রশ্ন না নেগেটিভ প্রশ্ন। লিস্ট, who has the least chance of becoming an effective teacher,
এই যে লিস্ট শব্দটা ব্যবহার করা আছে, মানে সব থেকে কম সুযোগ, কম চান্স, সব থেকে কম, তার মানে এটা তো নেগেটিভ প্রশ্ন, তাই না? অনলি, নট, নান, লিস্ট, এই যে ওয়ার্ড গুলো, এগুলো সব নেগেটিভ ওয়ার্ড। তাহলে প্রশ্নে যদি এইগুলো দেয়া থাকে, তাহলে প্রশ্নটা তো নেগেটিভ প্রশ্ন হয়ে যাবে। লিস্ট চান্স বলেছে সব থেকে কম সুযোগ কার রয়েছে ভালো টিচার হওয়ার, তার মানে এই প্রশ্নেতে 3টে প্রশ্নের উত্তর সঠিক আর একটা ভুল আছে, 3টে পজিটিভ অপশন আছে, একটা নেগেটিভ অপশন আছে। যেহেতু প্রশ্নটা নেগেটিভ, উত্তরটা নেগেটিভ হবে। কে ভালো, মানে কোন গুণাবলীর জন্য ভালো টিচার হতে পারেন আগের দিন পড়লাম, সেই প্রশ্নটাই ঘুরিয়ে নেগেটিভ করে দিয়ে হলো কিরকম, হু হ্যাজ দ্য লিস্ট চান্স, কার সব থেকে কম সুযোগ রয়েছে ভালো টিচার হওয়ার জন্য, তাই না? প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে দেখো। তার মানে 3টে সঠিক একটা ভুল, আমাদেরকে ভুলটা খুঁজে বার করতে হবে, আমাদের কাজ হচ্ছে ভুলটা, ভুলটাকে বার করতে হবে। নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ উত্তর। সৌরভের স্ক্রিনে প্রবলেম করছে, কিন্তু আমাদের স্ক্রিন ঠিক আছে, সিস্টেম ঠিক আছে, তোমার ওখানে হয়তো নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে সৌরভ। হ্যাঁ, লেফট নিয়ে জয়েন করতে হচ্ছে বারবার, বুঝতে পারছি অসুবিধা হচ্ছে, কিন্তু হয় কিচ্ছু আমাদের এই দিক থেকে করার নেই। তোমার ওইখানেই সমস্যা কিছু হচ্ছে, একটু সরে যাও প্রয়োজনে, বা ফোনের নেটটা অফ করে একবার অন করে একবার রিজয়েন করো, আশা করি ঠিক হয়ে যাবে। হু হ্যাজ লিস্ট চান্স, একদম কম সুযোগ রয়েছে ভালো টিচার হওয়ার। দেখো প্রশ্নটা নেগেটিভ, আমি মানে কিছু বুঝতে পারছি না, আমি কিছু টার্ম তো জেনে গেছি যেটা নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ উত্তর হবে। সরাসরি একটাই তো নেগেটিভ ওয়ার্ড দেখতে পাচ্ছি, সরাসরি একটা নেগেটিভ দেখছি, যার টিচিং কোনো ইন্টারেস্টই নেই। ওয়ান হু হ্যাজ নো ইন্টারেস্ট ইন টিচিং, আর কিচ্ছু দেখার দরকার নেই। এটাও নেগেটিভ কনসেপ্ট ছিল, দেখো স্ট্রিক্ট ডিসিপ্লিন, স্ট্রিক্ট, এটাও নেগেটিভ, কিন্তু বলেছে সব থেকে খারাপ, মানে নেগেটিভেরও নিকৃষ্টতম কোনটা, এটা সরাসরি নেগেটিভ। তাহলে সহজে উত্তর হয়ে গেল, বেশি বোঝার দরকার নেই, বেশি মানে জানার দরকার নেই, বেশি পড়ার কোনো দরকার নেই, পেডাগজি চুটকি মেরে করে দিয়ে যাবে। এবং বারবার বলছি পেডাগজি মানে শিওর শট, পেডাগজিতে কোনো কনফিউশন নেই, হবেই একদম শিওর শট। দেখো মৌমিতা বলেই দিয়েছে নেগেটিভ, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। মহিমা বলেছো, তীর্থ পরে বা চেঞ্জ করেছো, যাই হোক, পিয়ালি সঠিক দিয়েছো, সুস্মিতা, আসিয়া খাতুন, সহেলি, তাপস, মামনি, আলপনা, প্রিয়া, তনুশ্রী, রাজীব, সুপর্ণা, স্মৃতি, দেখো প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে। সি, কিভাবে উত্তরটা দিলে কনফিউশন হতো, কিন্তু তোমার ওই স্ট্রিক্টের সাথে কিন্তু নো ইন্টারেস্টে একটা কনফিউশন হতো, তাই তো কোনটা করবো কোনটা করবো। লিস্ট বলে দিয়েছে মানে নেগেটিভেরও সব থেকে নেগেটিভ, যেটা যদি র্যাঙ্কিং করি, এটা 1 নম্বর নেগেটিভ, এটা 2 নম্বর নেগেটিভ, এগুলো তো পজিটিভ। সাবজেক্টে ওয়েল আছে, পজিটিভ। মোরাল ভ্যালুস টিচ করেন, পজিটিভ। প্রশ্নটা শুধু ভালো করে পড়ার চেষ্টা করবে। তুমি যদি শুধু ইফেক্টিভ টিচার থেকে করতে যাও, তাহলে অপশনে ভুলে যাবে। প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে, আমি বারবার বলি প্রশ্নটা ভালো করে পড়তে শিখবে। প্রশ্নের মধ্যে কি কোনো নেগেটিভ ওয়ার্ড দেয়া আছে? পজিটিভ 50টা ওয়ার্ড থাকুক, কোনো অসুবিধা নেই, একটা নেগেটিভ থাকা মানে প্রশ্নটা নেগেটিভ। কারণ আমরা জানি অঙ্কের নিয়মে কি বলা আছে, নেগেটিভ গণিত পজিটিভ সমান নেগেটিভ। এক বস্তা ভালো আলুর মধ্যে একটা পচা আলু রেখে দিলে সব পচে যাবে, নেগেটিভের এতটাই গুণাগুণ বেশি বা এতটাই তার ক্ষমতা। তাহলে একটা প্রশ্নের মধ্যে 1000টা পজিটিভ শব্দ থাকুক, একটা নেগেটিভ শব্দ যদি দিয়ে দেয়, তার মানে প্রশ্নটা নেগেটিভই হবে, উত্তরও নেগেটিভ হবে। ক্লিয়ার হচ্ছে না হয়নি আমাকে পরিষ্কার বলো, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি হয়নি? খুব জটিল মনে হচ্ছে কি? বলো একটু শুনি। বলো একটু, না আনমিউট করে বলো, কেউ বলো। প্রশ্ন কি খুব মনে হচ্ছে জটিল হবে, প্রশ্ন পারবো না, এরকম প্রশ্ন দিলেও পারবো না?
বিরাট জটিল মনে না, হচ্ছে? খুব জটিল লাগছে না, সহজ লাগছে ভালো মতো। সহজ লাগছে, সহজ লাগবে, সবে তো একটা ক্লাস করেছো, এটা আজকে 2 নম্বর ক্লাসের 4 নম্বর প্রশ্নে রয়েছে। সপ্তাহে যখন একাধিক ক্লাস হবে, একাধিক প্র্যাকটিস সেট হবে, 3টা মাস যখন পার করে দেবে, তখন প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার হলে গিয়ে এরকমই সোজা বলে মনে হবে। কোনো পেডাগজিতে জটিল প্রশ্ন হওয়ার স্কোপই নেই, কারণ পেডাগজির কনসেপচুয়াল প্রশ্ন তো জটিল হবে কোথা থেকে? অপশনগুলো কিন্তু পাল্টে দেবে, এই প্রশ্নটাই পাবে, অপশনগুলো পাল্টে দেবে। কখনো বলবে কখন ইফেক্টিভ টিচার হবে, আর কখন বলবে অবজেক্টিভ টিচার হবে না, এই প্রশ্ন হেরফের হবে এই মাত্র, আর অপশনগুলোকে শুধু এলোমেলো করে দেবে। তুমি যদি কনসেপ্টটা শিখে যাও, তোমার যাই অপশন দেখ না, তোমার অসুবিধা কি আছে? চলো পরের প্রশ্নটা দেখে কি আছে। উইথ স্মলার ক্লাসেস, স্মল ছোট হয়ে যাবে ক্লাসটা। এই জায়গাতে আর একটা বলে দিই, এই যে লিস্টটা করেছে, লিস্টটা পরপর প্রতিদিন বাড়তে থাকবে, মানে এরকম খাতায় তোমরা লিস্ট করে নেবে পজিটিভ নেগেটিভের, সেখানে পরপর বাড়তে থাকবে। আগেকার যে ক্লাসগুলো ছিল সেগুলো লার্জ, আগে লার্জ ক্লাসরুমে গুরুত্ব দেওয়া হতো, এখন স্মল ক্লাসরুমে গুরুত্ব দেওয়া হয়, বা গ্রুপে গুরুত্ব দেওয়া হয়, স্মল গ্রুপ। আগে লার্জ ক্লাসরুমে গুরুত্ব দেওয়া হতো, কারণ লেকচার মেথড ছিল, ক্লাসে 30 জন থাকুক আর 300 জন থাকুক, লেকচার মেথড তো, ভলিউমটা বাড়িয়ে দিলে 300 জন শুনতে পাবে, ওয়ান ওয়ে তো, ওয়ান ওয়ে। তুমি একটা রেডিও প্লে করছো, রেডিওটা যত জোরে সাউন্ডটা বাড়াবে, তত যত অডিয়েন্স হচ্ছে হোক না, একসাথে রেডিও যদি শোনানো যায় 1 কোটি লোককে ক্লাস করানো যেতে পারে 1 ঘন্টাতে। ওয়ান ওয়ে এটাই সুবিধা। কিন্তু যখন বোথ ওয়ে হয়ে যাবে, তখন তো একাধিক লোক হলে হবে না, তখন যত কমে কাজ হবে তত। তার মানে বর্তমানে বিষয়টা কি, স্মল, আগে ছিল লার্জ, এখন হয়ে গেছে স্মল। এখন আমরা স্মল গ্রুপের কথা বলছি, পুরো ক্লাসটাকে কয়েকটা গ্রুপে ভাগ করে দেওয়ার কথা বলা হচ্ছে। যেটা পড়াবেন টিচার, পুরো কন্টেন্টটাকে সেটাকে কয়েকটা ছোট ছোট পার্টে ভাগ করে দেওয়ার কথা বলা হচ্ছে। তার মানে আমরা আস্তে আস্তে স্মলের দিকে চলে আসছি। আরো ভালো করে ভেবে দেখো, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে দেখো এখন ছোট ছোট জিনিস বেরিয়ে গেছে, অথচ তার গুণাগুণ অনেক বেশি। এই কনসেপ্ট এখন চলে এসেছে না, ক্লাসের ক্ষেত্রেও তাই। ছোট ক্লাসটাকে বর্তমানে গুরুত্ব দেওয়া হচ্ছে, স্মল ক্লাস, স্মল গ্রুপ। কেন? উইথ স্মলার ক্লাসেস টিচার্স আর মাচ মোর এবল টু, কোন কাজটা ছোট গ্রুপে ওনারা আরো ভালো করতে পারেন। একটা ক্লাস যদি ছোট হয়, কম শিক্ষার্থী থাকে, তাহলে টিচারের পক্ষে কোন কাজটা করতে সুবিধা হবে সেটাই জিজ্ঞেস করা হয়েছে। আইডেন্টিফাই লার্নিং প্রবলেমস, প্রোভাইড ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, অ্যাডাপ্ট ইনস্ট্রাকশন টু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং স্টুডেন্টস, অল দ্য অ্যাবাভ। দেখি তোমরা আগে কি বুঝলে, তোমাদের উত্তরটা শুনি, তারপরে আমি বলবো। অলরেডি সবাই তো ডি উত্তর দিয়েই বসে আছো, আমার তো বোঝানোর দরকারই নেই, অলরেডি সকলেই ডি উত্তর দিয়ে বসে রয়েছে। দেখো, যত ছোট ক্লাস হবে, তত ছেলে মেয়েদের কি কি লার্নিং এর প্রবলেম রয়েছে সেটা আইডেন্টিফাই করা সহজ হবে। টিচার কি করতে পারবেন, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেবেন। এই যে শব্দটা না, এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এটা খুব ইম্পর্টেন্ট শব্দ। এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে বলে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিতে হবে, খুব ইম্পর্টেন্ট শব্দ। এগুলোর উপর আলাদা করে থিওরি ক্লাস করাতে হবে আমাকে। হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, কেন হয়, কোন কোন ফ্যাক্টর দায়ী রয়েছে, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন কিভাবে দেবো, এর উপর কিছু থিওরি ক্লাস করাতে হবে। কিন্তু এখন আমরা থিওরি ক্লাসে যাচ্ছি না, থিওরি করিনি কিছু, জেনারেল কনসেপ্ট থেকে, যে একটা শিশু একটা শিশুর থেকে তো আলাদা, দুটো শিশু একই রকম হবে না, তাদের খাবার, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের পছন্দ অপছন্দ, তাদের পড়াশোনা, তাদের বুদ্ধিমত্তা কখনোই সেম হবে না। তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যখন রয়েছে, সো দে অল নিড ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। দেখবে মাঝে মাঝে কম্পিউটার সেন্টারে এটা কি বলা হয়, 1:1 অনুপাতে ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। হোয়াই 1:1? দ্যাট মিনস দের ইজ স্কোপ ফর ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। 1 means 1 learner, for 1 learner there is 1 teacher, so the teacher will be able to give individual attention, that is 1:1, right? তাহলে সবগুলোই ঠিক কথা বলা আছে, অল দ্য অ্যাবাভ। যত ছোট ক্লাস হবে, লার্নারদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো, তাদেরকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেবো, তাদের মতো করে যে ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স রয়েছে সেই অনুযায়ী তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া যাবে, সবগুলোই করা যাবে।
কিন্তু সবসময় যে অল দ্য অ্যাবাভ থাকলে উত্তর হবে এমনটাও কিন্তু হয় না, মাঝে মাঝে অল দ্য অ্যাবাভ কিন্তু আমাদেরকে ট্র্যাপ হিসাবেও দিয়ে দেওয়া হয় অল দ্য অ্যাবাভ, সেটা সাবধানে একটু করতে হবে। এটা বড় প্রশ্ন দেওয়া আছে, অনেক বড় প্রশ্ন, এক পাতা প্রশ্ন, প্রচুর শব্দ রয়েছে, এত মানেই জানি না, হয়তো জানার দরকারও নেই, কোনো প্রয়োজনই নেই, কিন্তু পড়েই বুঝতে পারবে, পড়ো। সি উত্তর অলরেডি আসতে শুরু করে দিয়েছে, এত তাড়াতাড়ি পড়া হয়ে গেল প্রশ্নটা, পটপট 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 করে সব সি উত্তর দিতে শুরু করে দিয়েছে, কেউ কোনো বিতর্কিত উত্তর দিচ্ছেই না। বলছে টিচার অফ ক্লাস 6 ইন্ডালজেস এ স্টোরি সেশন ইন দ্য ক্লাস। এত ইন্ডালজে মানে জানি না, আমি নিজেই জানি না, দরকার নেই, আমি এটা বুঝতে পারছি একটা স্টোরি গল্প বলে, এটা ক্লাস 6-এ কোনো টিচার, একজন টিচার ক্লাস 6-এ গেছেন, কিছু ওই গল্প টল্পের সেশন রেখেছেন, ক্লাসে গল্প বলছেন। আফটার দ্য স্টোরি ইজ ওভার, গল্পটা যখন শেষ হয়ে গেল, হুইচ লার্নিং স্কিলস ইজ দ্য টিচার ট্রাইং টু ডেভেলপ ইন দ্য লার্নার। স্টোরিটা যখন শেষ হয়ে গেছে, টিচার কিন্তু কিছু প্রশ্ন করেছেন, টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু রিপিট সাম ওয়ার্ডস ইউজড ইন দ্য স্টোরি। গল্পে যে শব্দগুলো রয়েছে সেগুলো কিছু রিপিট করার জন্য বলছেন। যখন তিনি আস্ক, জিজ্ঞাসা করছেন, টিচার, ভালো করে বুঝবে এই জায়গাটা, টিচার কি করছেন, প্রশ্ন জিজ্ঞেস করছেন, কাকে জিজ্ঞেস করছেন, স্টুডেন্টসকে। তার মানে টিচারকে ছবির মতো বুঝিয়ে দিচ্ছি, টিচার হলেন স্পিকার, স্টুডেন্টকে লিসেনার। তার মানে কোন স্কিলে ডেভেলপমেন্ট হচ্ছে, লিসেনিং স্কিল প্রথম, ফার্স্ট রাউন্ডে হয়ে গেল, টিচার প্রশ্ন জিজ্ঞেস করলেন। দ্বিতীয় রাউন্ডে কি বলেছে, টু রিপিট সাম ওয়ার্ডস, তার মানে এবার কে কথা বলবে, স্টুডেন্ট। টেস্টগুলো যোগ করে দিই, স্টুডেন্টস কি করবে, রিপিট করবে সাম ওয়ার্ডস। তার মানে স্টুডেন্ট এবার বলবে টিচারকে, বা বাকি স্টুডেন্টদেরকে বলবে, রিপিট করবে যখন বাকি স্টুডেন্টরা শুনবে, তাহলে এই স্টুডেন্টদের রোলটা কেমন হবে, স্পিকার। তার মানে কোন স্কিলটা হবে, স্পিকিং। তাহলে যখন টিচার কথা বলছে তখন স্টুডেন্ট শুনছে, মানে লিসেনিং স্কিল। টিচার যখন কথা বলছে, স্টুডেন্ট গল্পটা মন দিয়ে শুনছে, তার মানে তার লিসেনিং স্কিলের ডেভেলপমেন্ট হলো। পরেক্ষণে টিচার যখন উত্তরটা দিতে বলছে, তখন তার স্পিকিং স্কিলের ডেভেলপমেন্ট হলো। তার মানে লিসেনিংও হয়েছে, স্পিকিংও হয়েছে, তাই দ্যাট মিনস বোথ। কে বুঝতে পারলে না বলো, কে বুঝতে পারছো না, কার কাছে জটিল মনে হচ্ছে, একদম লজ্জা নয় কিন্তু। আমাদের ম্যাথের স্যার একটা খুব কথা বলেন, লজ্জা ইজ ইকুয়াল টু লস। আমার কথাটা খুব মানে শুনতে ভালো লাগে, ম্যাথের লোক তো, প্রফিট লস দিয়ে বোঝায়, তো খুব সুন্দর উনি বলেন একটা কথা, লজ্জা ইজ ইকুয়াল টু লস। পড়ানো প্রত্যেকটা মানুষকে শেখার আছে, আমি সব ক্লাসগুলোই করি, বিভিন্ন সাবজেক্টে যে ক্লাস হয় আমি সব ক্লাসই শুনি, শেখার তো কিছু রয়েছে, কিছু তো নতুন শব্দ শিখতে পারবো, কিছু কথা শিখতে পারবো, পরে সেটা আমিও ব্যবহার করতে পারবো, যেমন আজকে করছি, লজ্জা ইজ ইকুয়াল টু লস। যে লজ্জা করবে তার লস হবে। শিখতে এসে শিখে যাও, স্যারের কাছ থেকে আদায় করে নিতে হবে, নিগড়ে নিয়ে নিতে হবে, যত নিতে পারবে তত তুমি শিখতে পারবে। কখন নিতে পারবে, when you are asking questions, when you are participating in the teaching learning process, when you are active actually. First of all, as a learner, as a student, তোমাকে অ্যাক্টিভ হতে হবে, then you can ask questions, and when you are trying to ask any question, that means you are interested towards that topic, right? যতক্ষণ না পর্যন্ত তুমি ইন্টারেস্টেড হবে, তুমি প্রশ্ন করবে না। প্রশ্ন তখনই তোমার মনে জন্মাবে যখন তুমি একটু একটু শুনে বোঝার চেষ্টা করবে, যখন তুমি পাঠটার প্রতি একটু একটু আগ্রহী হবে, তখন থেকে তোমার মনে প্রশ্ন জন্মাবে। সো প্রশ্ন করতে হবে স্যারকে প্রচুর, যত প্রশ্ন করবে টিচার পক্ষে তত পড়াতে সুবিধা, বোঝাতে সুবিধা, আর তোমারও কনসেপ্ট তত ক্লিয়ার হবে।
ফলে ক্লাসে চুপচাপ বসে থাকবে না, ক্লাসে প্রশ্ন করবে, চ্যাট বক্স সবসময় খোলা রয়েছে, প্রয়োজনে মাইক অন করবে। চলো নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার রিপিট হয়েছে প্রশ্নটা, এত ইম্পর্টেন্ট, বহুবার রিপিট হয়েছে। ভাষাগুলো পাল্টে দেয় কিন্তু এই কনসেপ্টের প্রশ্ন বহুবার রিপিট হয়েছে, সার্চ করলেই দেখতে পাবে। সাপোজ এ স্টুডেন্ট ওয়ান্টস টু শেয়ার his problems with his teacher and he visits the teacher's house for the purpose the teacher should. কোনো একজন স্টুডেন্ট চাইছে তার প্রবলেমটা টিচারের সাথে শেয়ার করতে, সেই কারণের জন্য সে একদম স্যারের বাড়িতে চলে এসেছে, স্যারের। অ্যাজ এ টিচার তুমি কি করবে? তুমি একজন টিচার, তোমার কোনো স্টুডেন্টের কিছু একটা প্রবলেম হয়েছে, স্কুলেই বলতে পারতো কিন্তু স্যার অপেক্ষা করতে পারছে না, সোজা তোমার বাড়িতে চলে এসছে। দ্যাট মিনস প্রবলেমটার মানে সিরিয়াসনেসটা কতটা তার কাছে, প্রবলেমটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট, বা প্রবলেমটা কতটা গভীর, কতটা সিরিয়াস, যে সে অপেক্ষা করে, স্কুলের জন্য অপেক্ষা না করে সরাসরি টিচারের বাড়িতে চলে এসছে। সে সেটা নিয়ে কতটা টেন্স, কতটা সেটা নিয়ে সে মানে কি বলবো উদ্বিগ্নতার মধ্যে রয়েছে যে টিচারের বাড়ি চলে আসতে পারছে। এই সময় তুমি কি করবে? কন্ট্যাক্ট দ্য স্টুডেন্টস পেরেন্টস এন্ড সলভ হিজ প্রবলেম। ওর বাবা মাকে ফোন করবে, ডেকে পাঠাবে, তার সঙ্গে যোগাযোগ করবে, আর ও কাউকে জানাবে না বলেই তো তোমার বাড়িতে চলে এসেছে। ওর যদি জানানোর দরকার থাকে তাহলে বাড়ি থেকে তো বাবা মার ফোন থেকে ফোন করতে পারতো, বাবা মাকে নিয়ে আসতে পারতো। ও তো সরাসরি তোমার বাড়িতে চলে এসেছে। কিছু তো প্রবলেম, কিছু শেয়ার, এমন কিছু শেয়ার করার আছে যেটা ও চাইছে না অন্য কারোর সাথে শেয়ার করতে। অ্যাজ এ টিচার সে তোমার সাথে শেয়ার করতে চাইছে, কারণ তুমি সেই অ্যাটমসফিয়ারটা দিয়েছো, তুমি সেই ফিয়ারলেস, সেই ডেমোক্রেটিক, তাই না, সেই জয়ফুল লার্নিং এর স্কোপ সেগুলো দিয়েছো, ইন্টারাকশন এর স্কোপ ক্লাসে দিয়েছো, স্টুডেন্ট ফ্রিলি ইন্টারেক্ট করতে পারে টিচারের সাথে, শেয়ার করতে পারে সবকিছু, সেই কনফিডেন্স নিয়ে সে তোমার বাড়িতে চলে এসছে। তো পেরেন্টস কে ডাকা যাবে না, বাদ। সাজেস্ট হিম দ্যাট হি শুড নেভার ভিজিট হিজ হাউস। আমার ঘর কোনোদিন আসবি না, নেভার বলে দিয়েছে মানে তো বিরাট বিপজ্জনক, নেগেটিভ তো উত্তর হবে না। তাকে কোনোদিন বলা যায় যে আমার বাড়িতে আসবি না আর কোনোদিন? তাকে বলবো আমি কিছু জানি না, তুমি প্রিন্সিপালের সাথে দেখা করো, দিয়ে সমস্যার সমাধান করো, হবে? হবে না। ও তো তোমার বাড়ি এসেছে, তো প্রিন্সিপালের বাড়িতে যায়নি, তো তোমার বাড়িতে এসেছে, তাহলে প্রিন্সিপাল কাছে দেখিয়ে দিলে বা হেডমাস্টারকে দেখিয়ে দিলে। ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো আছে না, ওদের যে হেড টিচার বলি আমরা, ওদের কিন্তু প্রিন্সিপাল বলা হয়। আমাদের যেমন হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বলি স্কুলগুলোতে, ওদের স্কুলগুলো থেকেই কিন্তু এই প্রিন্সিপাল এই শব্দটি ব্যবহার করা হয়। যাই হোক, সিবিএসই স্কুলগুলোতে এইভাবে এই টার্মটা ব্যবহার করা হয়। আমরা প্রিন্সিপাল বলতে কলেজে বুঝি, ওরা কিন্তু স্কুল থেকেই বোঝে। হলো না? এবার তিনটে হলো না, অগত্যা যেটি পড়ে আছে সেটি। এবার আমি তার মানে বুঝতে পারছি না, যে তনুশ্রী বলছে বুস্ট মানে কি, মানে আমি জানি না, কিন্তু এটা বুঝতে পেরেছি প্রথম অপশনটা হবে না, বাবা মাকে ডাকা যাবে না, টিচারকে, অন্য টিচারকে, হেডমাস্টারকে, কাউকে ডাকা যাবে না, তাকে বলা যাবে না আমার বাড়িতে আসিস না। তাহলে এই তিনটে বাদ চলে গেল, মানে এটা অটোমেটিক হতে বাধ্য। এবার আমার কিওয়ার্ড কি রয়েছে এখানে? মোরাল একটা দারুণ শব্দ, মোরাল, ভ্যালুজ, সোশ্যাল, মোরাল, ভ্যালুজ, এগুলো তো কিওয়ার্ডের মধ্যে রয়েছে, পজিটিভ কিওয়ার্ডের মধ্যে, রাইট? বুস্ট মানে কি বলো দেখি, বাড়িয়ে তোলা। দেখবে মাঝে মাঝে ফোনে দেখবে ওই ক্লিন বুস্টার, র্যাম বুস্টার, এরকম পাওয়া যায় ছোট ছোট অ্যাপ। বুস্ট করা মানে এনার্জিটা বাড়িয়ে দেওয়া। এখানে বুস্ট করা মানে তার মোরাল, মানে তার নৈতিকতা বোধটাকে জাগ্রত করা, উৎসাহিত করা। এক্সটেন্ড রিজনেবল হেল্প, এই রিজনেবলটা তোমাকে ভাবতে হবে কোনটা রিজনেবল, কিভাবে সাহায্য করলে তার প্রাসঙ্গিক হবে, সে প্রাসঙ্গিক সাহায্য করার চেষ্টা করবে, সাথে তার মূল্যবোধ, নৈতিকতা বোধ সেটাকে জাগ্রত করার চেষ্টা করতে হবে। মানে অনৈতিক কোনো কাজে তো তাকে সাহায্য করা যাবে না। দেখা গেল সে হয়তো কারো জিনিস চুরি করে নিয়ে চলে এসছে, দিয়ে তোমার সাহায্য চাইছে, বাঁচান আমাকে, সেক্ষেত্রে তুমি তো তাকে কি করবে? প্রয়োজনীয় তোমাকে পদক্ষেপ নিতে হবে, সাথে সাথে তাকে নৈতিকতার শিক্ষাটাও কিন্তু দিতে হবে, নৈতিক মূল্যবোধের ধারণাটাও দিতে হবে, সেটাই বলা হচ্ছে। তাহলে এটা এটাই সঠিক। মানে যদি নাও জানি, কিন্তু দেখো এ বি সি এর মানেগুলো কিন্তু আমরা খুব খুব কমন শব্দ দেওয়া আছে, মানেগুলো বুঝতে পারছিলাম, ওগুলো হলো না। তাহলে ওগুলো হলো না মানে এটা হবে ফার্স্ট এলিমিনেট
দেন সিলেক্ট। প্রথম অপশন এলিমিনেট করতে জানতে হবে, শুধু উত্তর মুখস্থ করে চলে গেলে হবে না, এলিমিনেশন জানতে হবে, এলিমিনেট করতে করতে যেটা পড়ে থাকবে সেটাই সঠিক উত্তর। সব মানে জানার কোনো দরকার নেই। দ্য চিলড্রেন সাফার ফ্রম ল্যাক অফ সেলফ এস্টিম। ল্যাক অফ সেলফ এস্টিম, সাফারটা তো খুব কমন শব্দ, কষ্ট ভোগ করা। ল্যাক মানে অভাব বা ঘাটতি, তার মানে প্রশ্নটা কিন্তু নেগেটিভ প্রশ্ন। এটুকু তো বুঝতে পারছি কনসেপ্টটা প্রশ্নের নেগেটিভ। সাফার ফ্রম ল্যাক অফ সেলফ এস্টিম কি একটা শব্দ দিয়েছে জানি না, কিন্তু স্যার বলেছিলেন সেলফ শব্দটা কিন্তু পজিটিভ শব্দ, কিন্তু পজিটিভ প্লাস নেগেটিভ মানে নেগেটিভ, তাহলে আমার ঘেটে লাভ নাই। প্রশ্নটা নেগেটিভ রয়েছে, এটা তো বুঝতে পেরেছো না? বুঝতে পারোনি এখনো? বলো, প্রশ্নটা যে নেগেটিভ এটা তো চিনতে পারছো না? প্রশ্নের কনসেপ্টটা নেগেটিভ কনসেপ্ট, সাফার ফ্রম ল্যাক অফ সেলফ এস্টিম, তার মানে নেগেটিভ কনসেপ্ট। কখন? নট, দেখো সবগুলোই নট আছে, কিন্তু সবগুলোই নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ অপশন, প্রশ্নটা আরো জটিল। আগের দিন একটা কি পেয়েছিলাম বলতো? একটা পজিটিভ প্রশ্ন পেয়েছিলাম, 4টা উত্তরই সঠিক ছিল, মনে করে দেখো। আগের ক্লাসে করেছিলাম একটা প্রশ্ন যে 4টা উত্তর সঠিক, তখন আমরা বলেছিলাম যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট খুঁজতে হবে, তার একটা র্যাঙ্ক বানিয়ে দিয়েছিলাম। আজকের যে প্রশ্নটা নেগেটিভ প্রশ্ন, আর 4টা অপশনই নেগেটিভ, ব্যাপারটা টাফ হয়ে গেল। যদি একটা নেগেটিভ প্রশ্ন, একটা নেগেটিভ অপশন থাকতো আমি সহজে উত্তর করতাম। 4টে অপশন, 4টাই নেগেটিভ। এবার আমাকে কি করতে হবে, কোনটা সব থেকে খতরনাক দেখতে হবে নেগেটিভের মধ্যে। নট অ্যালাউড ইটিং হোয়াট দে ওয়ান্ট, যা খেতে চাই খেতে দেবো না। খাওয়ার সাথে সেলফ এস্টিমের কি সম্পর্ক? সেলফ এস্টিম মানে কি বলবো, আত্মমর্যাদা, আত্মসম্মান, এরকম আর কি। নট এবল টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস থ্রু ওয়ার্ডস অর ল্যাঙ্গুয়েজ, যদি তারা তাদের ফিলিংসটা, তাদের অনুভূতিটাকে ভাষায় প্রকাশ করতে না পারে। নট অ্যালাউড টু প্লে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে খেলা করতে দেবো না, নান অফ দ্য অ্যাবাভ কোনোটিই নয়। খেতে দেবো না, বন্ধুর সাথে খেলা করতে দেবো না, এর সাথে সেলফ এস্টিমের সেরকম সম্পর্ক কিছু নেই। সেলফ এস্টিম মানে যেখানে আত্মসম্মান, আত্মমর্যাদা। কখন হানি হবে? যখন তুমি ক্লাসে ছেলে মেয়েদেরকে কথা বলতে দেবে না, নট এবল টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস, পড়াচ্ছ তাদের কিছু মনে হচ্ছে কিন্তু তুমি কথা বলতে দিচ্ছ না, তখন তাদের আত্মমর্যাদায় হানি ঘটবে, আত্মসম্মানে হানি ঘটবে। শিশু চাই শ্রেণীকক্ষে তাকে গুরুত্ব দেওয়া হোক, সম্মান দেওয়া হোক, প্রশ্ন যেন করার সুযোগ পায়, উত্তর দিলে যেন প্রশংসা পায়, তবেই তো, সেটাই তার আত্মসম্মান জাগ্রত করবে। সেটা যদি না করতে পারে, সে তার অনুভূতিটাকে যদি প্রকাশ করতে না পারে, তাহলে কিন্তু তার সেলফ এস্টিম বা আত্মমর্যাদা সেটা কিন্তু ঘাটতি হবে। বি, সঠিক উত্তর দিয়েছে প্রত্যেকেই, কোনো কনফিউশন নেই, দেখো প্রত্যেকেই সঠিক উত্তর, একদম ভালো উত্তর দিয়েছে। পড়ো, একটা বড় প্রশ্ন দিলাম, পড়ো। স্যার বলছি এটা আরেকবার বলে দিন 18টা। বলো কোনখানটা বুঝতে পারোনি বলো। স্যার ওই সেলফ যে স্ট্যান্ড বললেন ওই বললো জায়গাটা। সাফার মানে কি? কষ্ট পাওয়া, বলে না সাফার ফ্রম ফিভার, সাফারিং ফ্রম ফিভার, জ্বরে কষ্ট পাচ্ছি, জ্বরে ভুগছি, বলে না? তাহলে সে ভুগছে, কিসে ভুগছে? ল্যাক অফ সেলফ এস্টিম। সেলফ এস্টিম মানে আত্মমর্যাদা, ল্যাক মানে কি? অভাব বা ঘাটতি। তাহলে আত্মসম্মান হানি হয়েছে বা আত্মমর্যাদা হানি হয়েছে, সে কষ্টে সে ভুগছে। কখন ভুগবে? যখন তাকে খেতে দেবে না তার পছন্দের খাবার, তাকে বন্ধুদের সাথে খেলতে দেবে না, তখন? নাকি যখন তাকে তার ফিলিংস, তার আবেগ অনুভূতিটা প্রকাশ করতে দেবে না? কোনো মানুষকে যদি তার অনুভূতিটা বা আবেগটা প্রকাশ করতে না দেয়া হয়, শ্রেণীকক্ষে যদি তাকে কথা বলার সুযোগ না দেয়া হয়, অটোমেটিক তখন তার মনে হবে যে তার আত্মমর্যাদায় হানি হচ্ছে, আত্মসম্মানে হানি হচ্ছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ, 19-এরটা পড়ো, অনেক বড় একটা প্রশ্ন দিয়েছি, পড়ো। বড় প্রশ্ন পরীক্ষায় আসবে, সব ছোট ছোট দেবে এমনটা নয়, সবই দিতে হবে। দেখো মানে বোঝার দরকার নেই, কনসেপ্টটা দিয়ে পাচ্ছ কিনা উত্তরটা করতে। কনসেপ্ট থেকে পাচ্ছ কিনা দেখো।
চটপট উত্তর দেওয়ার চেষ্টা করো, দেখি পারি কিনা, কতটা পাচ্ছ দেখি। বি হবে না ডি হবে, ডি হবে না বি হবে, এ হবে না কি হবে? এ অপশনে পেয়েছি, বি অপশনে পেয়েছি, ডি অপশনে পেয়েছি। এই 19 নাম্বার প্রশ্নে এসে আমাদের হিউজ কনফিউশন শুরু হয়ে গেল। 3 ধরনের উত্তর পেয়েছি, এ বি ডি, যার মধ্যে মোটামুটি ডি উত্তর দেওয়ার সংখ্যাটা একটু বেশি। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড করে দেবো নাকি বোঝাতে হবে দেখি? বাকিরা কি বলছো? বাকিরা একটু উত্তর দাও। খুব বড় প্রশ্ন, কিন্তু খুব সোজা প্রশ্ন। তাহলে তোমরা এ দিয়েছো, বি দিয়েছো, ডি দিয়েছো, মানে একটু কনফিউশন আছে। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, আর কনফিউশন থাকবে না। স্টুডেন্টস মেক মিস্টেক্স, ছেলেমেয়েরা ভুল করবে। এবার এখানে একটা উদাহরণ দিয়েছে, কখন? হোয়াইল প্লেয়িং এ গ্রামার গেম, যখন গ্রামার ক্লাসে। এই প্রশ্নটা যখন ইংলিশের ক্ষেত্রে থাকবে তখন গ্রামার ক্লাসের কথা বলা হবে। সেম প্রশ্ন যখন ম্যাথে থাকবে তখন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের কথা বলা হবে। ইতিহাসের ক্ষেত্রে থাকবে তখন সালের কথা বলা হবে। ভূগোলের কথা থাকবে তখন কিছু একটা মানে একক বা পরিমাণের কথা বলা হবে। প্রশ্নের ধরনটা বিভিন্ন ক্লাসরুম অনুযায়ী পাল্টে যাবে, কিন্তু কনসেপ্টটা কি? স্টুডেন্টস মেক মিস্টেক্স, এটি হচ্ছে কনসেপ্ট। ছেলেমেয়েরা ভুল করবে উত্তর দেওয়ার সময়, সেটা বিজ্ঞানের ক্লাসেই হোক, অঙ্কের ক্লাসেই হোক, ইতিহাসের ক্লাসেই হোক, ভূগোলের ক্লাসেই হোক, বাংলা ক্লাসেই হোক, ছেলে মেয়ে কিন্তু ভুল করবে। এটা একটা বিরাট ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। স্টুডেন্টস মেক মিস্টেক্স, এটা করবেই, এটা ন্যাচারাল ঘটনা, স্বাভাবিক ঘটনা, ছেলেমেয়েরা ভুল করবে। অ্যাজ এ টিচার কি করা উচিত? কল অ্যাসাইড দ্য এরিং স্টুডেন্ট অ্যান্ড অফার সাম গাইডেন্স, তাকে আলাদা করে ডাকবো, কিছু আলাদা করে গাইডেন্স দেব। কল অ্যাসাইড দ্য স্টুডেন্ট ইনচার্জ ইন দ্য গ্রুপ, ওই গ্রুপ অ্যাক্টিভিটিতে একজন ইনচার্জ ডাকা হয়েছে, তাকে ডেকে ডাকবো, আলাদা করব। ইনস্ট্রাক্ট হিম, ইনস্ট্রাক্ট, নট ইনস্ট্রাকশন, ইনস্ট্রাক্ট, অর্ডার। Instruct him or her to guide the students remedial class for the erring students. তাহলে স্টুডেন্ট ইনচার্জকে ডেকে আলাদা করে বলবো যে ওর জন্য একটা রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করো। Quietly note down the mistake and consult with their parents. চুপচাপ তাদের যে ভুলগুলো সেগুলোকে নোট ডাউন করে তার বাবা মাকে ডাকতে যাও, কনসাল্ট করো। Quietly note down the mistake and discuss them with the class after activity. কিওয়ার্ড কি রয়েছে? আমি এত জটিল মানে কিছুই বুঝতে পারছি না, এতগুলো জটিল, এত বড় বড় লাইন, আমি মানে কিছু বুঝতে পারছি না। আমি বলছি কিওয়ার্ড কি খুঁজে পেয়েছো? এই যে প্রথম সেন্টেন্সটা পড়লাম সেরকম জাবদা গায়ে কিওয়ার্ড কিছু পাইনি, পরেরটা তো সেরকম পেলাম না। দেখো এই যে পেয়ে গেছি, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভলি, অ্যাক্টিভ, এই তো কিওয়ার্ড পেয়ে গেছি। প্রশ্নের মানে বোঝার কোনো দরকার নেই, এটা সঠিক উত্তর। মানে বোঝার কোনো দরকার নেই, কিওয়ার্ড পেয়ে গেছি, উত্তর দাগ দিয়ে দাও। অ্যাক্টিভ, অ্যাক্টিভলি, অ্যাক্টিভিটি, যা অপশনে থাকবে উত্তর দাগ দিয়ে দাও। কারণ স্টুডেন্টস মেক মিস্টেক্স এই কনসেপ্ট হচ্ছে পজিটিভ কনসেপ্ট, ছেলেমেয়েরা ভুল করবে, এই কনসেপ্টটা কিন্তু একটা পজিটিভ কনসেপ্ট। ছেলেমেয়েরা ভুল করবে, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল। বলা হয় একটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে 50% চান্স সফলতার, 50% চান্স ভুল দেওয়ার, 50-50 চান্স। সেক্ষেত্রে স্টুডেন্ট যে ভুল করছে এটা কোনো নেগেটিভ কনসেপ্ট নয়, কিন্তু একদমই তাপস। অ্যাক্টিভিটি থেকে অ্যান্সার করে দাও, প্রগতিও তাই বলছে, মন্দিরাও তাই বলছে, একদম ঠিক। এত বড় সেন্টেন্সের মানে বুঝতে পারছি না, কল অ্যাসাইড কখন ফেসেল ভার্ব পড়েছি ছোটবেলায় মনে নেই, দরকার নেই, কোনো কিচ্ছু দরকার নেই। আমি দেখতে পেলাম অ্যাক্টিভিটির কথা, সুন্দর হয়ে গেল। না লাগবে মানে, না লাগবে বড় প্রশ্ন পড়া, কিচ্ছু দরকার নেই, কিওয়ার্ড দিয়ে উত্তর হবে। চিলড্রেন অফেন ফিল শাই টু স্পিক ইন ইংলিশ, ছেলেমেয়েরা ইংলিশে কথা বলতে লজ্জা পায়, ভয় পায়, লজ্জা পায়।
এখানে লজ্জা পাই বলেছে শাই। হোয়াট স্ট্র্যাটেজি ক্যান বি অ্যাডাপ্টেড বাই দ্য টিচার টু ওভারকাম দিস প্রবলেম? অ্যাজ এ টিচার তুমি কি উপায় অবলম্বন করবে, কোন স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করবে? Asking children to read out loud in the class, engage learners, game activity। দেখো এই দেখো, বলো না। যদি আমি টিভিতে ইংলিশ প্রোগ্রামটা দেখি, টিভিতে ইংলিশ প্রোগ্রাম দেখলে বলতে পাবো কি এটা তো ওয়ান ওয়ে? টিভিতে রেডিওতে এগুলো তো ওয়ান ওয়ে, বলতে পারবো না তো আমি। তাহলে আমার শুধু ইংলিশ প্রোগ্রামগুলো টিভিতে দেখে লাভ নেই, আমি তো বলতে পারছি না। এনগেজ লার্নার্স ইন গেম অ্যাক্টিভিটি হুইচ রিকোয়ার্স ভার্বাল ইন্টারাকশন। বিরাট চাপদা। অ্যাক্টিভিটি শব্দ পেয়েছি, এখানে ইন্টারাকশন শব্দটা পেয়েছি, এগুলো সব পজিটিভ শব্দ। হুম, অ্যাক্টিভিটি ছাড়াও তো ইন্টারাকশন আছে, একদমই ঠিক প্রগতি। কার ভালো লাগছে না বলো? 20টা প্রশ্ন করালাম, আগের দিন 10টা করেছি, আজকে অলরেডি 10টা হয়ে গেছে। আমি বললাম না প্রথম দিন 10টা করতে প্রচুর সময় লাগবে, পরের দিন 10টা করতে এত সময় লাগবে না, তারপরের দিন করতে আরোই সময় কম লাগবে, কারণ আমাকে তো বারবার কনসেপ্ট বোঝাতে হবে না তোমাদেরকে। প্রথম কনসেপ্ট গুলো 3-4টা 5টা ক্লাসে বোঝাতে হবে, তারপর যখন শিখে যাবে সেক্ষেত্রে অপশন গুলোকে বুঝিয়ে দিলে কাজ হয়ে যাবে তখন আমার, তাহলে খুব তাড়াতাড়ি তখন হবে। তার ভালো লাগছে না বলো? কেউ উত্তর দিচ্ছে না মানে ধরে নেবো সকালে ভালো লাগছে, তাই তো? একটু রেজ হ্যান্ড করো তো, কার কার ভালো লাগছে দেখছি একবার। রেজ হ্যান্ড করো, কার কার ভালো লাগছে, কজনের ভালো লাগছে একটু রেজ হ্যান্ড করে জানাও আমাকে। 3 জনের মাত্র ভালো লাগছে। হুম, মাত্র 18 জন হাত তুলেছ। যতজন আছো ততজনই তো হাত তুলবে, মানে তাতে ভালো লাগছে না। অ্যাক্টিভ হতে হবে, ইনঅ্যাক্টিভ বসে থাকলে হবে না। পেডাগজি কি বলছে বারবার দেখো তো, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ, অ্যাক্টিভলি। তাহলে স্টুডেন্ট কেন অ্যাক্টিভ হবে না? 24 জন জানিয়েছো ক্লাস করতে ভালো লাগছে, এখনো 10 জন আছো যাদের ভালো লাগছে না, তার মানে ধরে নিতে হবে আমার, নাহলে তারা নিষ্ক্রিয়। অনেকে অনলাইন ক্লাস অন করে দিয়ে পালিয়ে যাও, লাইভ থাকো না। যাই হোক চলো, মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড, বেশিরভাগ যখন বলেছে ভালো লাগছে। চলো 21 নম্বরটা সলভ করি। বিরাট বড় প্রশ্ন, বিরাট বড় অপশন, বলো। স্যার বলছিলাম এখানে হচ্ছে আমি যেটা করেছি যে অ্যাক্টিভিটি আর ক্রিয়েটিভ এটা দেখে করেছি, যে ক্রিয়েটিভিটি পজিটিভ ওয়ার্ড এটা দেখে করেছি স্যার। বেশ, খুব ভালো, এই তো শিখে যাচ্ছ, এই তো শিখে যাচ্ছ, শিখে যাবে, সব শিখে যাবে। পেডাগজি মজার জিনিস, পেডাগজি বিরাট মজার জিনিস, কোনো জটিল কনসেপ্ট নয় পেডাগজি। বারবার বলি সবাইকে, পেডাগজির মতো ভালো জিনিস সোজা জিনিস হয় না, কিচ্ছু দরকার নেই পড়ার, খুব সহজেই করে নিতে পারবে। এ টিচার ডিভাইডেড দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 ইন্টু গ্রুপস অফ 6। বিরাট জটিল কিছু মানে নেই, সোজা মানে বোঝা যাচ্ছে। কোনো একটা ক্লাসের টিচার, সে 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, ম্যাথ ক্লাস বলতে পারে, বাংলা ক্লাস বলতে পারে, প্রশ্নটাকে ওইভাবে ঘোরাবে। কয়েকটা গ্রুপে ভাগ করে দিয়েছে, আমি কি বলেছি, গ্রুপ মানেই ভালো, 6টা গ্রুপে ভাগ করেছে। দেন সি আস্কড দেম টু ইমাজিন, ডিসকাস এন্ড রাইট দ্য স্টোরি। ইমাজিন করো, কল্পনা করো, ডিসকাস করো, এগুলো সব পজিটিভ কিওয়ার্ড। তারপর গল্পটা লেখো উইথ এ ডিফারেন্ট এন্ডিং, গল্পের শেষটা যেন সবার আলাদা আলাদা হয়। ইন দিস অ্যাক্টিভিটি, এটা তো একটা অ্যাক্টিভিটি, এটা সক্রিয়তা। টিচার অ্যাকচুয়ালি কিসের ডেভেলপমেন্ট চাইছেন? ওই যে বললো তুমি নিজে ইমাজিন করো, নিজের মতো করে লেখো, ডিফারেন্টলি লেখো। ডিফারেন্ট এন্ডিং বলছেন আমার, প্রত্যেকের উত্তর একে অপরের থেকে আলাদা, তার মানে তো সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি।
তার মানে তো ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। প্রত্যেকের উত্তর একে অপরের থেকে তো আলাদা, প্রত্যেকে একে অপরের থেকে আলাদা লিখবে, এটাই সৃজনশীলতা, এটাই ক্রিয়েটিভ রাইটিং। নতুনত্ব লিখবে, নিজের মতো করে লিখবে। 20 বি প্রত্যেকেই ক্রিয়েটিভ দিয়েছে। দেখো প্রশ্নটা এত বড় কিন্তু উত্তরে কোনো কনফিউশন নেই, কত সহজে উত্তর করা গেল, কত সহজে। 22 এটাও পারবে। আরো কিছু কিওয়ার্ড শিখবো এটাতে। 22 নম্বরে উত্তর আসতে শুরু করেছে সি আর ডি, সি আর ডি, সি আর ডি। একজন ডি বলছে, একজন সি বলছে, অল্টারনেট করে। সিতেই বেশিরভাগ ভোট পড়েছে, এক দুটো মাঝে মাঝে ডি ঢুকে গেছে, সিতেই বেশিরভাগ ভোট পড়েছে, বেশিরভাগ ভোট পড়েছে মানে সি জয়ী ঘোষণা হলো। কি বলছে? বিফোর স্টার্টিং এ নিউ লেসন। এটা যারা একবারে নতুন তাদের কাছে কনসেপ্টটা জটিল, জটিল বলবো না, মানে এই কনসেপ্টটা তাদের কাছে নিউ কনসেপ্ট, ওই জন্য একটু কনফিউশন হচ্ছে। আমি বলে দিচ্ছি, এরপর কনফিউশন হবে না। যারা ডি করেছো তারা মোরাল শব্দটা দেখে ডি করতে গেছো, কিন্তু প্রশ্ন ভাষাটা পড়েনি। প্রশ্নটা বলা হয়েছিল বিফোর স্টার্টিং এ নিউ লেসন, একটা নতুন লেসন পড়ানোর আগে ফ্রম দ্য টেক্সট বুক এ টিচার শুড ফোকাস অন, টিচার কোন বিষয়ে ফোকাস করবেন। একটা নতুন যখন চ্যাপ্টার বা লেসন শুরু হচ্ছে, শুরু করতে গিয়ে টিচার কোন বিষয়ে গুরুত্ব দেবেন। বলা আছে আমাদের পড়ানোর তো একাধিক স্টেজ, প্রথম যে স্টেজ সেটাকে বলা হয় ইন্ট্রোডাকশন স্টেজ। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন স্টেজে কি করা হয়, যে বিষয়টা আজকে টিচার পড়াবেন সেই বিষয়টার সম্পর্কিত শিক্ষার্থীর যে প্রিভিয়াস নলেজ বা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, সেটাকে লিঙ্ক করার চেষ্টা করা হয় নতুন পাঠের সাথে। আজকে যেটা পড়াবো তার সাথে সে বিষয়ে শিক্ষার্থীর প্রিভিয়াস নলেজ কি রয়েছে সেটাকে লিঙ্ক করার চেষ্টা করা হয়। এটা একটা থিওরি রয়েছে, থিওরি অফ কনস্ট্রাকটিভিজম, এর একটা থিওরি রয়েছে, থিওরি অফ কনস্ট্রাকটিভিজম। সেখানে বলা হচ্ছে যে নির্মাণ করতে গিয়ে প্রতিবার করতে হয় কি, পুরনো যতটা নির্মাণ হয়েছে তার সাথে আমাদেরকে মিলিয়ে নিতে হয়। শিক্ষার্থীকে শেখাতে গেলে প্রিভিয়াসলি সে যতটা শিখেছিল তার সাথে এখন যেটা শিখছে সেটাকে আমাদেরকে লিঙ্ক করতে হয়, কানেক্ট করতে হয়। কোনো টেক্সট পড়াতে যাওয়ার আগে সেই টেক্সট সম্পর্কে শিক্ষার্থীর যে প্রিভিয়াস নলেজ সেটাকে দেখে নিয়ে পড়াতে হয়। ফলে সেটা সঠিক উত্তর। নিউ লেসন যখন শুরু করবো, বিফোর স্টার্টিং এ লেসন, একটা লেসন শুরু করার আগেই তার যে মোরাল বা নীতিবোধ সেটাকে শেখাবো। নীতিবোধ কখন শেখাই? গল্পের শেষে তো। আমরা টাইটেল তো লিখি প্রথমে গল্পের, আর মোরাল কোথায় লিখি? গল্পের মোরাল কোথায় থাকে? এট দ্য এন্ড থাকে তো, মোরাল তো এন্ডে হয়। কিন্তু আমার কি বলছে, স্টার্টিং, স্টার্টিং এর উল্টো হয়ে যাচ্ছে তো এন্ড, হচ্ছে না? তাহলে ওটা হলো না, মোরালটা হলো না। মনে রাখবে যে যা কিছু নতুন কিছু শেখানো হবে, পড়ানো হবে, সেটা সংক্রান্ত তাদের যে পূর্ব অভিজ্ঞতা বা নলেজ রয়েছে সেটার উপর ভিত্তি করে নতুন শিখনটা হবে, নতুন লার্নিংটা হবে। সুন্দর, সকলে সি করেছো, কোনো কনফিউশন নেই। চলে এসো পরের প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ কোশ্চেন্স in a test will be helpful in assessing the creativity of the learners? ক্রিয়েটিভিটি অফ দ্য লার্নার্স, এই ইউনিটটা আমাদের করতে হবে। ক্রিয়েটিভিটি থেকে প্রচুর প্রশ্ন দেয় সেন্ট্রাল টেটে, ক্রিয়েটিভিটি ইউনিটটা। কোন ধরনের প্রশ্নে শিক্ষার্থী তার ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা দেখাতে পারে? বলো কোথায় গেলে, এইবারে ছেলে মেয়েগুলো কোথায় গেলে? আমি সেদিন বোঝালাম তো তোমাদের, প্রশ্ন নিয়ে একটা ক্লাস করিয়েছি কোশ্চেনের উপর। কি বলেছিলাম, কটা উদ্দেশ্য দিয়ে প্রশ্ন করতে হয়?
পপি বলো তো কটা উদ্দেশ্য থেকে প্রশ্ন করতে হয় বলেছিলাম? স্যার একটা হচ্ছে ওপেন এন্ডেড আর একটা হচ্ছে ওই না না, উদ্দেশ্য কটা বলেছিলাম? উদ্দেশ্য অবজেক্টিভস কটা বলেছিলাম? স্যার 3টে। প্যাট, 6টা স্যার। 6টা উদ্দেশ্য। ট্যাক্সোনমির কথা বলেছিলাম, ব্লুম ট্যাক্সোনমি ভুলে গেলে কি করে হবে? 6টা উদ্দেশ্য বলেছিলাম, সেইগুলোর থেকে বলেছিলাম 2 ধরনের প্রশ্ন করার কথা, একটা ওপেন এন্ডেড আর একটা বলেছিলাম ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেড যেখানে শিক্ষার্থীর নিজস্বতা দেখানোর জায়গা রয়েছে, সে নিজের মতো করে লিখতে পারে, ভাষা প্রয়োগ করতে পারে, রচনা শৈলী ঠিক করতে পারে, সেটাই তো ওপেন এন্ডেড। তাহলে যেখানে শিক্ষার্থী ক্রিয়েটিভিটি দেখাবে, তার মানে সেখানে নিজস্বতা দেখানোর সুযোগ পাবে যে প্রশ্নে, সেটা অবশ্যই ওপেন এন্ডেড কোশ্চেন। মাল্টিপল চয়েসেও নিজস্বতা দেখানোর কাজ নেই, কারণ মাল্টিপল চয়েসকে বলা হয় ক্লোজ এন্ডেড। ট্রু ফলস, ওয়ান ওয়ার্ড, এগুলো সব কিন্তু ক্লোজ এন্ডেড, ক্লোজ এন্ডেড প্রশ্ন। মাল্টিপল চয়েসে একটা সঠিক উত্তর আছে, একটাই বাঁচতে পারবে তুমি, অন্যটা করলে ভুল। ওয়ান ওয়ার্ড কোশ্চেনেও তাই, সংক্ষিপ্ত প্রশ্ন মানে যেটা অতি সংক্ষিপ্ত ওয়ান ওয়ার্ড কোশ্চেন, সেখানেও তাই। ট্রু ফলসেও তাই, যেটা ঠিক করা আছে সেটাই। কিন্তু ওপেন এন্ডেড কোশ্চেন কিভাবে হলো, নিজের ভাষায় লেখো, এটা সম্পর্কে তোমার অনুভূতি কি, তোমার প্রিয় কবি কে, এই যে প্রশ্নগুলো বাচ্চাদের করা হয়, তোমার প্রিয় ঋতু কোনটা, তোমার হবি, একাধিক উত্তর হতে পারে, তুমি যেটা লিখবে সেটাই সঠিক উত্তর। ওপেন এন্ডেড প্রশ্ন তো তোমার নিজস্বতা দেখানোর জায়গা আছে, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা আছে, সেটাই ওপেন এন্ডেড। তার মানে আমাদেরকে ক্রিয়েটিভিটি ইউনিটটা পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে কোশ্চেনের যে ইউনিটটা আছে সেটা পড়তে হবে, কোশ্চেনিং নিয়ে একটা ক্লাস করতে হবে, ক্রিয়েটিভিটি নিয়ে একটা ক্লাস করতে হবে। পিওয়াই কে সলভ করলে বোঝা যায় যে কোন কোন ইউনিটে ক্লাস করব। তো সিলেবাসে একটা ইউনিট দেয়া আছে, প্রচুর ভাগ দেয়া আছে, সিলেবাস ধরে ক্লাস করলে আমাদের চলবে না। আমরা কোশ্চেন কোথা কোথা থেকে আসে সে তার উপর ক্লাসগুলো আমরা করবো। যেমন ক্রিয়েটিভিটি থেকে প্রতি বছর প্রশ্ন থাকে, তাহলে ক্রিয়েটিভিটি আলাদা করে ওখানে ইউনিট দেয়া থাকবে না সেভাবে, কিন্তু ক্রিয়েটিভিটির উপর আমাদের ক্লাস করতে হবে, কোশ্চেনের উপর আলাদা করে ক্লাস করতে হবে। ওই জন্যই পিওয়াই কে সলভ করতে হয়। The children in a class can be considered to be motivated. কি করে বুঝবো ছেলেমেয়েরা ক্লাসে মোটিভেটেড হয়ে গেছে? মোটিভেটেড মিন্স যে ক্লাসের প্রতি আগ্রহী হয়ে গেছে। মোটিভেশনের বাংলা প্রেরণা। ক্লাসের প্রতি তারা কি করে বুঝবে যে আগ্রহী হয়ে গেছে, মনোযোগী হয়েছে? দেখো সবাই সি উত্তর দিচ্ছ। আমি বলেই দিয়েছিলাম একটু আগে, যদি তোমরা প্রশ্ন করো তবেই বোঝা যাবে ক্লাসটাতে তোমাদের মনোযোগ আছে, আগ্রহ আছে। বললাম না? কথাগুলো মনে রাখলেই হবে। ডিসিপ্লিন গেল, অ্যাটেন্ডেন্স মানে কি ভালো পড়াশোনা করছে, বলবে কি বুঝবে রেগুলার অ্যাটেন্ডেন্স আছে মানে পড়াশোনা করছে? ফিজিক্যালি তো বসে আছে, মেন্টালি নাও বসে থাকতে পারে, হবে না। একদম ইউনিফর্ম পরে নিটলি ড্রেসড হয়ে আসবে না, সেটাও নয়। কখন? যখন তারা প্রশ্ন করবে, কি জন্য? ফর ক্লারিফিকেশন। কেন হলো স্যার বলে দিন, একটু বুঝিয়ে দিন, এটা বুঝতে পারছি না, এটা ব্যাখ্যা করে দিন। এই যে ক্লারিফিকেশন চাইছে, যখন ছেলেমেয়েরা ক্লারিফিকেশন চাইবে, তখনই বোঝা যাবে যে পাঠের প্রতি তারা মনোযোগী হয়েছে বা আগ্রহী হয়েছে, প্রয়োজনীয় প্রেরণা পেয়েছে। আবার একটা বড় প্রশ্ন, বিরাট বড় প্রশ্ন, কিভাবে উত্তর খুঁজে বার করবে? বিরাট বড় প্রশ্ন, পড়লেই উত্তর খুঁজে পেয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড এখানে দেওয়া রয়েছে, খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড। কিওয়ার্ড রয়েছে, খুঁজে বার করার চেষ্টা করো। সি উত্তর অলরেডি আসতে শুরু করে দিয়েছে, সি উত্তর অলরেডি আসতে শুরু করেছে। বাহ, দেখো এটাও কিন্তু সঠিক। বলছে হুইচ ওয়ান ইজ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট সুইটেবল। তার মানে একাধিক সুইটেবল অপশন আছে, আমাকে মোস্ট সুইটেবলটা খুঁজতে হবে।
কি বলছে, দ্য টিচার শুড এক্সপ্লেন দ্য কন্টেন্ট ইউজিং ডিফারেন্ট এক্সাম্পলস দেবেন, ইলাস্ট্রেশনের ব্যবস্থা করবেন, এটাও পজিটিভ কনসেপ্ট। অল টাইপস অফ লার্নিং মেটেরিয়াল শুড বি দেয়ার ইন দ্য ক্লাস, সমস্ত রকমের লার্নিং মেটেরিয়াল ব্যবহার করার চেষ্টা করতে হবে। লার্নিং মেটেরিয়ালে বিভিন্ন টাইপস হয়, অডিও হতে পারে, ভিজুয়াল হতে পারে, অডিও ভিজুয়াল হতে পারে, 2 ডাইমেনশনাল হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে, যত রকম মেটেরিয়াল হয়, প্রজেক্টেড হতে পারে, নন প্রজেক্টেড হতে পারে, যাই রকম মেটেরিয়াল হোক না কেন সেগুলো টিচার ব্যবহার করার চেষ্টা করবেন। খুব ভালো কথা বলেছে। রেগুলার অ্যাসেসমেন্ট করতে বলেছে, মানে ফরমেটিভ অ্যাসেসমেন্টের কথা বলেছে। রেগুলার অ্যাসেসমেন্ট মানে কোনটা? সিসিই, সিসির কথা বলেছে, এটাও ভালো কথা বলেছে। কিওয়ার্ড কি বলছে? ইন্টারেক্ট। কিওয়ার্ড কোথায় আছে? ফেসিলিটেট, টিচারকে বলা হয় ফেসিলিটেটর, ফেসিলিটেট। কিওয়ার্ড কোথায় বলা আছে? রিয়েল লাইফ। দেখো মন্দিরা বার করে দিয়েছে কিওয়ার্ড, সম্প্রীতি বার করে দিয়েছে কিওয়ার্ড, শিখে গেছে ওরা। ফেসিলিটেট, ইন্টারেক্ট, রিয়েল লাইফ, তাই না? প্রত্যেকটাই কিওয়ার্ড, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। একটা অপশনে এতগুলো কিওয়ার্ড রয়েছে, ফেসিলিটেট, ইন্টারেক্ট, রিয়েল লাইফ সিচুয়েশন, তাহলে এটাই সঠিক উত্তর হবে। 4টা অপশনই সঠিক, কিন্তু প্রশ্নটা বলেছে মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট এটা, এত বড় তো প্রশ্ন, মানে বুঝে পড়তে গেলে তো আধ ঘন্টা সময় লাগবে। কি দরকার আছে পড়তে যাওয়ার মানে বুঝে? কিওয়ার্ড দিয়ে করে দেবো, কিওয়ার্ড দিয়ে অতি সহজে করে দেবো। কি মনে হচ্ছে তনুশ্রী, পারা যাবে? তনুশ্রী ধীবর, পারা যাবে মনে হচ্ছে সিটেট? আনমিউট করার চেষ্টা করো। উজ্জ্বল, কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার, পারা যাবে। পারা যাবে, ভেরি গুড। দেখা যাক স্যার কি হচ্ছে। না, ওই দেখা যাক বললে হবে না। এটা দেখে তোমার কি মনে হলো? খুব জটিল, পারবো না মনে হচ্ছে কি? দেখা যাক বলে কোনো কথা হয় না, হয় পারবো নয় পারবো না, মাঝামাঝি কিছু হয় না। হ্যাঁ স্যার পারবো স্যার, কেন পারবো না স্যার, বুঝতে কনসেপ্ট আমি হ্যাঁ, বুঝতে তো পারছি। এই কনফিডেন্স রাখতে হবে, আমি পারবোই। যখন জিজ্ঞেস করবো পারবে কি না, পারবোই, দৃঢ়তা রাখতে হবে উত্তরের মধ্যে, তবে তো হবে, না হলে কি করে হবে? দেখি হবে মনে হচ্ছে, হতেও পারে নাও হতে পারে, তাহলে কিভাবে হবে? প্রতিভা, প্রতিভা বিকশিত হবে মনে হচ্ছে? প্রতিভা, প্রতিভা সিং সর্দার, তুমি তো এমনি সর্দার মানুষ, সাহসী মানুষ, তো সাহস করে করতে পারছো না? প্রতিভা কিন্তু বলেছে যে আমি করব, চেষ্টা করব। বলো, তোমাদের কোন প্রশ্ন থাকলে বলো। স্যার আপনি একবার 24 কোশ্চেন নাম্বার দেখাবেন, আমি একবার স্ক্রিনশট নিতাম স্যার। কেন, আমি তো পিডিএফ দিয়ে দেবো, ওকে স্যার। পিডিএফ গুলো দিয়ে দেবো, আমি চিন্তা নেই। আমি পিডিএফ গুলো দুভাবে দিই, ব্ল্যাঙ্কটাও দিই আর মার্কটাও দিই। ব্ল্যাঙ্ক পিডিএফটা দিয়ে দেবো যাতে তুমি পরবর্তীকালে নিজে ট্রাই করতে পারো, আর যে ওকে মার্ক স্যার। পিডিএফ থাকছে আমি সেটাও দিয়ে দেবো। পিডিএফ সবগুলোই পাবে, আচ্ছা অ্যাপ স্যার, থেকে ঠিক পাবে, আছে। অ্যাপে পিডিএফ গুলো আপলোড করা থাকবে। আমি আজকে গ্রুপে দিয়ে দিচ্ছি, আগের দিনের আজকে দুটো পিডিএফ একসাথে দিয়ে দিচ্ছি। আর পরবর্তীকালে ওকে যখন স্যার। আমাদের পেড ক্লাস চালু হয়ে যাবে তখন আমাদের অ্যাপ থেকে অ্যাপের অ্যাক্সেস তোমাদের করিয়ে দেবো। সেখান থেকে তোমার অ্যাপ থেকে ক্লাসের রেকর্ডিং, পিডিএফ ওখান থেকে সবকিছু পাবে, টেস্টগুলো অ্যাপ থেকেই পাবে। আজ রাত 12টা পর্যন্ত আমাদের ফ্রি অ্যাডমিশনের স্কোপ আছে। যাদের মনে সামান্যতম সঞ্চার হয়েছে, ভীতিহীন পরিবেশ পরিস্থিতি, যে পারতে পারি, পারবো,
সম্ভাবনা রয়েছে, তাদের বলবো সাহস করে পরীক্ষাটা দাও, এত জটিল নয়। থিওরি কিছুই জানো না এখন, সিটেটের সি শিখলে না, তাতে অনেকগুলো প্রশ্ন নিজেরা করতে পারছো। অ্যাটলিস্ট আজকে যে আমরা 14টা প্রশ্ন সলভ করলাম, 7-8টা তোমরা নিজেরাই করে দিতে পারতে, আমি যদি কিছু বকবক নাও করতাম। 14টার মধ্যে 7-8টা অনায়াসে নিজেরা করে দিতে পারতে, যেখানে তোমাদের কোনো থিওরি পড়লেই না এখনো পর্যন্ত। এবার যখন থিওরি গুলো আরো পড়ে যাবে, আরো তার ভেতরের কিওয়ার্ড গুলো জেনে যাবে, তখন এই প্রশ্নগুলো তোমাদের কাছে দেখলেই মনে হবে এত সোজা প্রশ্ন। পেডাগজিতে অত সোজা প্রশ্নই আসে, পেডাগজিতে কোনোদিন জটিল প্রশ্ন আসে না। যারা এখনো কনফিউজ তাদের বলবো নো কনফিউশন, ক্লাস করো, ক্লাস ভালো লাগবে, তুমি পারবে। সিটেট নিয়ে হয়তো ভয় পেও না, বারবার বলছি, অন্যান্য অনেক পরীক্ষার থেকে সিটেট পরীক্ষা অনেক সোজা। এবং যারা নেটের প্রস্তুতি নেবে, নেটের যে পেপার 1 যেটা রয়েছে, সেখানে যে 50টা প্রশ্নের মধ্যে 25টা প্রশ্ন রিসার্চ এবং টিচিং অ্যাপটিটিউড থেকে আসে, তার পুরোটাই কভার করে যাবে এই পেডাগজি থেকে, পুরোটাই কভার করে যাবে পেডাগজি ধারণা থেকে। পেডাগজি ধারণা দিয়ে তুমি টিচিং অ্যাপটিটিউডের ওখানে প্রশ্নগুলো ম্যাক্সিমাম প্রশ্ন সলভ করে দিতে পারবে, সেখানেও কাজে লাগবে। নেটেও তো অনেকে ফিল আপ করছে না ভয়ে। পড়তে হবে, প্রচুর পড়তে হবে, পড়াশোনা করো, পরীক্ষা দিতে হবে, পড়তে হবে, আপকামিং অনেকগুলো এক্সাম রয়েছে।